দুর্বলতার কারণেই অনেক, যেই কারণে তার এই ইনজুরিগুলো হচ্ছে। আমরা যদি একটু খালি বুঝে নিই যে কিভাবে আমাদের কাজটা করলে সঠিকভাবে বা ব্যথা না পেয়ে করতে হয়, এবং আমার মনে হয় যে আমরা অনেক মেইল পাই যেটাতে আপনার এই কথা শুনেই কিন্তু অনেকে ভালো হয়েছে। আপনার এই প্রোগ্রাম দেখার পরেই অনেকেই হয়তো বা উঠা বসা করে নামাজ পড়েছেন, বা এই যে কাজগুলো করলে ব্যথাগুলো হয় সেগুলো অ্যাভয়েড করেছেন। অনেকেই আপনাকে কিন্তু ধন্যবাদ জানিয়েছেন। রাইট, আমরা অনেক পেশেন্ট, অনেকে ফোন করে আমাকে ধন্যবাদ দেন। কেন ধন্যবাদ দেবেন স্যার, আপনার প্রোগ্রাম দেখে আমি ভালো হয়ে গেছি। আমি যাক ভালো, তো আমার প্রোগ্রামটা কাজে লাগলো। আসলে আমরা প্রোগ্রাম করি মানুষকে অ্যাওয়ারনেস দেওয়ার জন্য, এখানে প্রোগ্রাম করছি মানুষকে জানানোর জন্য। আমাদের দেশে অনেক অনেক কোমর ব্যথা, হাঁটু ব্যথা রোগী আছে। আমার মনে হয় 10 কোটির উপরে কোমর ব্যথা, হাঁটু ব্যথা রোগী আছে যারা ট্রিটমেন্ট পাচ্ছে না। তারা শুধু দিনের পর দিন ওষুধ খাচ্ছে। এখান থেকে কিডনি রোগী বেড়ে যাচ্ছে, ক্যান্সারের রোগী বেড়ে যাচ্ছে, টিবি পেশেন্ট বেড়ে যাচ্ছে, শুধুমাত্র ভুল ট্রিটমেন্টের কারণে, না জানার কারণে। কারণ পেশেন্টরা শুধু ব্যথার ওষুধ খাচ্ছে দিনের পর দিন, মুড়ির মতো ব্যথার ওষুধ খায়, মুড়ির মতো অ্যান্টিবায়োটিক খাচ্ছে। কোমর ব্যথা রোগী আমি দেখেছি অনেক অ্যান্টিবায়োটিক খাচ্ছে। আসলে কোমর ব্যথার সাথে অ্যান্টিবায়োটিকের কোনো সম্পর্কই নাই। একজন অ্যান্টিবায়োটিক দিয়েছে, আর একজনের কাছে গেলে বলছে আপনি তো অ্যান্টিবায়োটিক খেয়ে সর্বনাশ করে যাচ্ছে। পেশেন্ট আরও সাফার হয়ে যাচ্ছে, পেশেন্ট মেন্টালি উইক হয়ে যাচ্ছে। এমনও রোগী পেয়েছে যে কোমর ব্যথা, তাকে বোন টিবির মানে টিবির ওষুধ দিয়ে দিয়েছে। কোমরে ব্যথা শুধুমাত্র ডিসপলাপস আছে, কোনো ইনফেকশন নাই, টিবি নাই, কিন্তু টিবির ওষুধ দিয়ে দিয়েছে। অনেক রোগী আমরা এরকম পেয়ে থাকি। এই যে ভুল ট্রিটমেন্ট, আসলে সঠিক ডায়াগনোসিস করে সঠিক ট্রিটমেন্টটা করা উচিত। মেকানিক্যাল পেনের সাথে মেকানিক্যালি কারেকশন করা উচিত। মেকানিক্যাল পেনের ক্ষেত্রে কোনো অ্যান্টিবায়োটিক বা পেন কিলার দরকার নাই। এখানে ফিজিওথেরাপি, যেটা মেকানিক্যাল ট্রিটমেন্ট, এখানে ফিজিওথেরাপি দিয়ে সুস্থ করা সম্ভব। আমরা অনেক পেশেন্ট পেয়ে থাকি আরও ভুল কিছু ইনফরমেশন, যেমন কাঠের চেয়ারে বসতে বলে, কেউ খাটের উপরে শুইতে বলে, কাঠের উপরে শুইতে বলে, ফ্লোরে শুইতে বলে। আসলে ফ্লোরে বা কাঠ বা কাঠের চেয়ার যেটা, এগুলো কিন্তু আমাদের জন্য সুইটেবল না। আমরা সবসময় বলছি যে নরম চেয়ারে বসতে, তবে সেটা বেশি নরম হতে হবে না, ম্যাক্সিমাম 2 ইঞ্চি নরম হতে হবে। বা বিছানার ক্ষেত্রে আমরা বলছি নরম বিছানায় শুতে, সফট বিছানা, ফোম অবশ্যই না, কাঠের বিছানা অবশ্যই না। সেখানে হতে পারে তোষক, হতে পারে স্প্রিংয়ের ম্যাট্রেস। এটা কিন্তু ভালো, কারণ আমাদের বডি কিন্তু সোজা না, আমাদের বডি কিন্তু একটু বাঁকাতেরা, মানে একটু কার্ভেচার আছে আমাদের বডিতে। সো এই বাঁকাতেরাটাকে জাস্ট মিনিমাইজ করার জন্য আমাদের সফট 2 ইঞ্চি সফট বিছানা হতে হবে। সো অনেকে আছে যে কাঠের উপর শুয়ে থাকে, ফ্লোরে শুয়ে থাকে, ব্যথা দিন দিন আরো বেড়ে যায়। সো এই জন্য তাদেরকে আসলে সতর্ক থাকা হচ্ছে। আমরা আরো শুনবো আপনার কাছে বিরতি থেকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিশিষ্ট বাত ব্যথা ও প্যারালাইসিস এবং ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডক্টর এস চক্রবর্তীর সাথে। চলুন তার কথা শুনি। বিরতির আগে ঘাড় ব্যথা নিয়ে অনেক কথা শুনছিলাম আপনার কাছে। তো একটা কথা মনে হলো যে অনেক সময় অনেক রোগী বলে যে আমার তো এত ঘাড়ে ব্যথা, আমি যদি এই ব্যথার মধ্যে ফিজিওথেরাপি করি তাহলে আমার আরও ব্যথা বেড়ে যাবে, আমি এখন ফিজিওথেরাপি করব না। তা আপনারা নিশ্চয়ই এরকম রোগী পান যে এরকম বলে? এরকম রোগী পেয়ে থাকি যে ঘাড় ব্যথা হয়েছে, তাকে ব্যথার ওষুধ দেওয়া হচ্ছে, এবং অনেকে চিকিৎসকই বলেন যে আপনি এখন ফিজিওথেরাপি করা যাবে না, ব্যথার ওষুধ খেতে থাকেন। আসলে ডিসপ্রোলাপসের ব্যথা কখনোই পেন কিলার যায় না। সো সে যত ব্যথার ওষুধ খাচ্ছে ব্যথা বেড়ে যাচ্ছে। সো তাহলে সে ফিজিওথেরাপি কবে শুরু করবে? আস্তে 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 তীব্রতা হয়ে যাচ্ছে, একসময় প্যারালাইসিস হয়ে যেতে পারে। সো এই জন্য ঘাড় ব্যথা বা কোমর ব্যথা যদি মেকানিক্যালি থাকে, এটার সাথে সাথে ফিজিওথেরাপি দেওয়া যেতে পারে, এবং ফিজিওথেরাপি পারবে তাকে ব্যথা থেকে মুক্ত করতে খুব শর্ট টাইমে। সেটার জন্য পেন কিলারের কোনো দরকার নেই। সো আমি তাদেরকে সাজেস্ট করব যে পেন কিলার না খেয়ে সরাসরি ফিজিওথেরাপি, তাহলে সে ব্যথা মুক্ত হবে, এবং যত দ্রুত ফিজিওথেরাপি নেবে তত দ্রুতই সে ইমপ্রুভমেন্ট আসবে। আচ্ছা, আমাদের কাছে একজন মেইল করেছেন যে ওনার বয়স 50 বছর, তার হাঁটুতে শুধু ব্যথা ছিল, যার জন্য সে দীর্ঘদিন ধরেই চেয়ার টেবিলে বসে নামাজ পড়ছেন। তার হাঁটুতে এখন সেরকম কোনো আর প্রবলেম নেই, জাস্ট বেন্ড করতে পারে না, এতটুকুই সমস্যা। কিন্তু ইদানিং সে দেখছেন যে সে ঘাড় ব্যথায় ভুগছে, তো সেটা কেন? হ্যাঁ, আসলে এই যে জিনিসটা আমি যে বলে থাকি যে চেয়ারে লং টাইম নামাজ পড়লে সে আস্তে আস্তে কিন্তু বিকলাঙ্গ হয়ে যাবে, অ্যাবনর্মাল হয়ে যাবে, ডিসেবল হয়ে যাবে। আসলে চেয়ারে বসে অনেকে সেজদা দেয়, চেয়ারে বসে টেবিলে সেজদা দেয়। তো টেবিলে সেজদা দেওয়ার সময় আমরা ঘাড়টাকে ফ্লেকশন করছি। আসলে সেজদাতে কিন্তু আমাদের ঘাড় ফ্লেকশন হয় না, এক্সটেনশন হয়। আমরা যখন মাটিতে সেজদা দিই তখন আমাদের ঘাড়ের মুভমেন্টটা কিন্তু পেছন দিকে যায়, আর যখন আমরা চেয়ারে বসে টেবিলে সেজদা দিই তখন ঘাড়টা সামনের দিকে আসে, অপোজিশন। যে এই যে অপোজিট ডিরেকশনে যে এক্সারসাইজটা হচ্ছে, যার ফলে কি হচ্ছে, ঘাড় জয়েন্টটা ফেটে যাচ্ছে। সো আমরা সারাদিন যত কাজ করি আমাদের কিন্তু পেছনে ইনজুরি হতে থাকে, আর এই ইনজুরিটা রিভার্স করার জন্য কিন্তু নামাজের সৃষ্টি। যে নামাজটা যদি 2 ঘন্টা 3 ঘন্টা পর পর যে টাইম টু টাইম দেওয়া হচ্ছে, যে কাজের ফাঁকে ফাঁকে যে নামাজটা, তার মানে কি আমরা যে ঘাড়টা ইনজুরি করছি সেটাকে রিভার্স করা হচ্ছে। কিন্তু সেটা না করে উল্টা করা হচ্ছে, যে ঘাড়টা সে সারাদিন যে কাজ করছে পাশাপাশি নামাজ পড়ার সময়ও সে আবার সেই ভুল মুভমেন্ট করছে, ঘাড়টাকে ফ্লেকশন করছে। ফলে কি হচ্ছে, আস্তে আস্তে তার ইনজুরিটা বড় হয়ে এবং তার ঘাড় ব্যথা শুরু হয়ে যাচ্ছে। সো আস্তে আস্তে সে ডিসেবল দিকে চলে যাচ্ছে। আমরা অনেক রোগী পেয়ে থাকি এরকম, যে ঘাড় ব্যথা হতে হতে একসময় 4 হাত পা প্যারালাইসিস হয়ে গেছে। সো এই জন্যই আমরা সবসময় সাজেস্ট করি যে নামাজটা অবশ্যই নিচে বসে পড়তে হবে স্বাভাবিক ভঙ্গিতে, এবং যদি কেউ চেয়ারে বসে সাময়িক নামাজ পড়ে তাকে তার ইশারায় সেজদা দিতে হবে। সেজদা কখনোই টেবিলে দেওয়া যাবে না। ইশারায় দিলে তার কোনো ক্ষতি নাই, কিন্তু টেবিলে সেজদা দিতে গেলে ঘাড় যে ফ্লেকশন হলো এটাতে ক্ষতি হবে। মানে সেক্ষেত্রে দেখা যাচ্ছে হাঁটু কোমরের সাথে তার ঘাড়ও ধরে যাচ্ছে। ঘাড় ধরে যাচ্ছে। আচ্ছা, আমাদের আরেকজন মেইল
মেইল করেছেন যে তার ঘাড়ে কোনো ব্যথা নাই, কিন্তু তার মাঝে মাঝে দেখা যায় যে ঘুম থেকে ওঠার পরে দুটো হাত অবশ হয়ে যায়, সেটা কেন হচ্ছে? এটাও সেটা, আমরা ঘাড়ে ব্যথা নাই কিন্তু হাত অবশ হয়ে যাচ্ছে, তার মানে তার সার্ভাইকাল ডিসপ্রলাপস, এবং ডিসপ্রলাপসটা খুব বেশি। যদি অল্প ডিসপ্রলাপস থাকে তাহলে ব্যথা থাকবে, আর যখনই ডিসপ্রলাপস খুব বেশি হয়ে যাবে তখনই তার অবশ হয়ে যাবে। সো এই জন্য আমরা বলি অল্প শোকে কাতর, বেশি শোকে পাথর। মানে যখনই ইনজুরিটা বড় হচ্ছে তখন পাথর হয়ে যাচ্ছে, আর যখন ইনজুরিটা ছোট তখন প্রচন্ড পরিমাণে ব্যথা হচ্ছে। সো এই জন্য যখন ব্যথা থাকে তখনই তাকে ফিজিওথেরাপি কারেকশন করতে হবে। যদি ব্যথা ওষুধ খায় তাহলে এটা ব্যথা কমে আস্তে আস্তে অবশ হয়ে যেতে পারে। সো এটা তার যেটা হচ্ছে যে সার্ভাইকাল 5-6 যদি ডিসপ্রলাপস থাকে এবং কর্ডের উপরে কম্প্রেশন থাকে, সেই ক্ষেত্রে তার হাত অবশ হয়ে যাচ্ছে এবং এটা থেকে প্যারালাইসিস হয়ে যেতে। এই জাতীয় পেশেন্ট অনেকে আসে আমাদের কাছে বলে যে আমরা হাঁটতে পারি না, কিন্তু স্যার কোনো ব্যথা নেই, হাতটা অবশ, ভার মনে হয় যে হাতটা পাথর দিয়ে বেঁধে রাখছে, এবং হাঁটতে গেলে ডানে যেতে গেলে বাইরে যায়, কিন্তু কোনো পেইন নাই। তার মানে এটা ভয়ঙ্কর। যদি পেইন থাকে, যত বেশি ব্যথা থাকে তত আমাদের জন্য শান্তি, কারণ ব্যথা থাকলে ভালো করতে সময় লাগে 24 ঘন্টা, আর যদি সেটা অবশ হয়ে যায় তো ভালো করতে সময় লাগে 42 দিন। সো এই জন্য আমরা চাই যে ব্যথা থাকতে থাকতেই রোগীর জন্য ফিজিওথেরাপি নেয় এবং সুস্থ হয়ে যায়, ব্যথা থেকে যেন অবশের দিকে না যায়। আচ্ছা, আমাদেরকে আরেকজন মেইল করেছেন, তিনি লিখেছেন যে তার ঘাড়ে ব্যথা আছে, তার সাথে তার হাতও ঝিমঝিম করছে এবং তার সাথে তার ওজনও অনেক বেশি। তো সেক্ষেত্রে সে যদি এসপি হাসপাতালে আসে, তার কি ওজন কমানো সহ সবগুলো ট্রিটমেন্ট সে পাবে? যেটা আসলে আমরা তাকে এমআরআই করে দেখবো আগে সার্ভাইকালের কন্ডিশনটাকে, যেহেতু তার ঝিমঝিম করছে, সো এটা তার আরেকটু মিডিল এজে চলে গেছে, ব্যথার সাথে সাথে ঝিমঝিম, এর পরের স্টেজটা অবশ্য হতে পারে। সো এই জন্য আমরা এমআরআই করে দেখবো কতটুকু ডিসপ্রলাপস। সেক্ষেত্রে আমরা বলবো 3 থেকে 6 সপ্তাহ অ্যাবসলিউটলি বেড রেস্ট থেকে ফিজিওথেরাপি চলবে, এবং এই ফিজিওথেরাপির সময় তার ওজন কমতে থাকবে। বেড রেস্ট থাকলেও তার, অনেকে বলে বেড রেস্ট থাকলে তো ওজন বেড়ে যায়, বেড রেস্ট থাকলে ডায়াবেটিস বেড়ে যায়। আসলে এটা ভুল ধারণা, বেড রেস্টে থাকলে ওজন কমানো যায়। আমাদের হসপিটালে প্রত্যেকটা পেশেন্টে বেড রেস্ট থাকলে অবশ্যই তাদের 5 কেজি ওজন কমবে কমপক্ষে। আমরা যদি চাই আরো বেশি কমাইতে পারবো, তবে 5 কেজি মিনিমাম তাদের কমে যাচ্ছে। 5 কেজি ওজন কমছে, বেড রেস্ট থেকে ডায়াবেটিস কন্ট্রোল আসছে, কারণ আমরা দিনে 4 বেলা ফিজিওথেরাপি দিচ্ছি। 4 বেলা যে এক্সারসাইজ হয়, এক্সারসাইজের মাধ্যমে তাদের মাসেল টাইট হচ্ছে এবং শরীরে ওজন কমে যাচ্ছে এবং তার জয়েন্টগুলো হিলিং হয়ে যাচ্ছে। সো এই জাতীয় পেশেন্টের ক্ষেত্রে আমরা বলি একটা এমআরআই করে দেখে তাকে ফিজিওথেরাপি দিতে হবে। আচ্ছা, আমরা শেষের দিকে চলে আসছি। আমরা এসপি হসপিটালের অনেক কিছু শুনেছি, কিন্তু একটু জানতে চাই যে এইরকম একটা ব্যথার পেশেন্টের কমপ্লিট কিওর সিস্টেম আপনার হসপিটাল কিভাবে দিচ্ছে? যেটা আমরা তাকে প্রথমে এমআরআই করে দেখছি বা প্যাথোলজিক্যাল